সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বিবি ডাইপার স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের আজকে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে দুজন আমাদের সাথে উপস্থিত আছেন। তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন নিউরোলজি ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকাতে। এবং আমাদের সাথে আছেন মেজর ডক্টর খসরুদ সামাদ, যিনি ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে আছেন ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকাতে। আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের এটা যেহেতু লাইভ অনুষ্ঠান, আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে সেই বিষয়ে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছে একটু যে জিনিসটা আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গ্রীষ্মকাল চলে এসেছে, অনেক বেশি প্রচণ্ড তাপমাত্রা এবং সাথে আর্দ্রতাও অনেক বেশি, এবং এই পরিবর্তনগুলো আসলে আমাদের মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব তৈরি করে থাকে, স্পেশালি যারা সরাসরি রোদে কাজ করছেন, যারা শারীরিক পরিশ্রম করছেন। তো আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। এই সময়টায় যারা সরাসরি তাপমাত্রায় এক্সপোজার হচ্ছে তাদের আসলে কী ধরনের যত্ন নেওয়া উচিত রোগ থেকে মুক্ত থাকার জন্য? অনেক ধন্যবাদ এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আসলে তাপমাত্রা এত বেশি এবং সবাই চাতক পাখির মতো আসলে বৃষ্টির অপেক্ষায় আছে যে কখন এই তাপমাত্রা কমে যাবে, এবং তাপমাত্রা কখনো কখনো আসলে 30 ডিগ্রি যখন এক্সিড করে, এবং আমাদের দেশের যে আর্দ্রতা এত বেশি, ধুলোবালি সব মিলিয়ে মানুষ যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা পুলার এবং যারা ডেইলি লেবার, তারা আসলে খুব একটা সমস্যার মধ্যে মাঠেও যারা কাজ করছেন এবং যারা মাঠে কাজ করছেন, কৃষি কাজ করছেন, আমাদের শ্রমিক, তাদের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হবে সবচেয়ে বেশি যে তাদের সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছে যে হিট স্ট্রোক, আমরা যে শব্দটা বলি, যে প্রচণ্ড তাপের মধ্যে তারা যদি পানি শূন্যতায় ভুগতে পারে, তারা যদি প্রচুর পরিমাণে পানি পান না করেন, তাহলে দেখা যাবে যে তারা হঠাৎ করেই অজ্ঞান হয়ে যেতে পারে, হাত পায়ে খিঁচুনি হতে পারে, এবং শরীরে খিঁচুনি হতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেই হিট স্ট্রোকের রোগী কিন্তু মারাও যেতে পারে। সুতরাং আপনার যারা এই ধরনের কাজে এক্সপোজ, তাদের যাতে পানি শূন্যতার লক্ষণ না হয়, তারা প্রচুর পরিমাণে পানি পান করবেন, কাজ করবেন, এবং কিছুটা সময় অন্তত তারা ছায়ার মধ্যে বিশ্রাম নেবেন, তারপর আবার কাজ করবেন। এবং তাদের কিন্তু টলারেন্সের বাইরে তারা যদি গিয়ে কাজ করেন তাহলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই ধরনের গরম কিন্তু সব ধরনের ডিজিজই বাড়ায়। এখন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা যারা এক্সপোজ তারাও অসুস্থ হচ্ছে, সেই সাথে ভাইরাল ডিজিজগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং ইভেন আমি নিউরোলজিস্ট হিসাবে বলছি যে নিউরোলজিক্যাল ডিজিজও বেড়ে যায়, যেমন মাইগ্রেন অ্যাটাক অনেক বেশি বেড়ে যায় মানুষের মধ্যে। সেই সাথে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও, অন্যান্য স্ট্রোক হওয়ার, যে ভাস্কুলার স্ট্রোক থেকে শুরু করে অন্যান্য ডিজিজের প্রবণতাগুলো সেগুলোও বাড়ছে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর খোসরুদ, আপনার কাছে সেই বিষয়টা একটু জানতে চাই যে প্রচণ্ড হিট, এটার ইফেক্টটা তো আসলে যেরকম উনি বললেন আমাদের শরীরে যেরকম পড়ছে সব বয়সের মানুষই হয়, স্পেশালি বাচ্চাদের বা এক্সট্রিমস অফ এজে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে। স্যারের সাথে আপনি আর কিছু অ্যাড করতে চান কিনা এই বিষয়টা নিয়ে? জি, উনি মোটামুটি কাভার করে ফেলেছেন। আমি ট্রিটমেন্টের একটা পার্ট বলতে পারি, সেটা হচ্ছে যে ওরা প্রশ্নের ভেতরেই আসলে উত্তরটা অন্তর্নিহিত ছিল। বলেছেন যে পানি দরকার, মোদ্দা কথাটা এই। দুই হলো যে আমরা যেরকম ভারী কাপড় পরে আসছি, কোনো কারণে তাত্ত্বিকভাবে ধরলাম যে কেউ ভারী কাপড় পরে আছে, আগে তাড়াতাড়ি ঠান্ডা জায়গাতে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে প্রথম কথা, মানে সোর্স থেকে আলাদা করা। দুই হচ্ছে যে এরকম যদি তাকে সাফোকেটেড করে, এগুলি খুলে দেওয়া, তাকে সহজ করে দেওয়া। তিন হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি পান করা, যেহেতু তার পানিটা বের হয়ে গেছে, এই পানিটাকে ডিহাইড্রেট করা, এবং তারপর গ্র্যাজুয়ালি তাকে আস্তে আস্তে যাওয়া, এবং ছিপছিপ করে পানি খেয়ে দেওয়া, নাহলে একসাথে অনেক বেশি পানি খেতে পারে, সে বমি করতে পারে। এটা হচ্ছে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। তারপর তাকে স্ট্যাবল করে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি যেতে পারি। সেই ক্ষেত্রে এই সময় কিছু ডাজ অ্যান্ড ডোন্টস বলে দেওয়া হয়, কী করবে কী করবে না। রোদে তো ধরেন কারো নেচার অফ জব, তাকে রোদে যেতে হবে, তার রুজি। আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলে দিলাম যে তুমি রোদে যেও না, এটা সব প্রফেশনের জন্য না, কিন্তু অন্য দিনের তুলনায় এইখানকার প্রেক্ষিতটা যে ভিন্ন, এইটুকু মোটিভেশন তার দরকার, স্পেশালি যখন মধ্য দুপুরে অনেক বেশি রোদ থাকে, ওটা যদি পসিবল হয় একটু যাতে অ্যাভয়েড করা। আমাদের রিকশাওয়ালা ভাই, আমাদের রাস্তাতে যারা ফল বিক্রি করেন, আন্ডার প্রিভিলেজ যাদের আছেন, তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে, আর পানি তো অর্থমূল্যে হয় না, পানি আমাদের দেশের প্রেক্ষাপটে মোটামুটি সহজ, পানি এবং পানীয় যতটুকু উনি পান করতে পারেন তার অ্যাফোর্ডেবিলিটির ভিতরে, সেটাই সবচেয়ে বড় চিকিৎসা এবং সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা হবে। জি, আর এখনকার সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যেরকম রোগের প্রবণতাগুলো বাড়ছে, স্পেশালি মিজলস দেখলাম এখন একটা আউটব্রেক হচ্ছে। সো মিজলসের বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা আমাদের? জি, ধন্যবাদ। মিজলস একটি ছোঁয়াচে রোগ,
এটা ভাইরাস ঘটিত, এটা একটা অণুজীব। এবং ছোঁয়াচেটা এতই বেশি, বলা হচ্ছে যে একজন যদি আক্রান্ত হয় তার থেকে 17 থেকে 18 জন হতে পারে। এখন হঠাৎ করে প্রায় বিলুপ্ত এই অসুখটা কেন এসছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তো আমি খুব বিবাদে না যে এটুকু বলতে পারি যে খুব দৃশ্যমানভাবে এই যে ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল সেই ভ্যাকসিন অনেকে পায়নি, যে কোনো কারণে হোক। তো এইটা ভ্যাকসিন দিলে মোটামুটি 100% সুরক্ষা দেয়, 97% বলা আছে। এবং একটা বড় কমিউনিটিতে যদি 80% বেশি হয় তাকে হার্ড ইমিউনিটি বলি, HERD। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমাদের শিশুরা যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনে যে বিনামূল্যে এই টিকাটি পায়, এটা পাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক দেখা যাচ্ছে যে অনেকে এই টিকাটি পায়নি, ফলে সে তো ভালনারেবল। এবং এটা শুধু বাংলাদেশ না, এটা এই সময়কার দেখা গেল যে এটা গ্লোবাল সমস্যা বটে। উন্নত দেশ বলতে যাদেরকে আমরা বুঝে থাকি চিকিৎসা বিজ্ঞানের, ইউরোপ এবং আমেরিকা তো যথেষ্ট পরিমাণে এই সময় আউটব্রেক আমরা দেখতে পেয়েছি। এখন আমরা একটু আগে বলেছি যে এটা ভাইরাস ঘটিত এবং ছোঁয়াচে। এখন ভাইরাসের চিকিৎসার সবচেয়ে বড় সমস্যা হলো, এর আগে আমরা এখানে বসে বসে চিকুনগুনিয়ার কথা বলেছি, এখানে আমরা ডেঙ্গুর কথা বলেছি, কোভিডের মতো ভয়ঙ্কর প্রায় সভ্যতা অবলুপ্ত করে দেওয়ার মতো অসুখের কথা বলেছি, কিন্তু সবগুলির চিকিৎসা জটিল হয়ে গেছে একটি কারণে, যেগুলো ভাইরাস বাহিত রোগ। আপনি আমার সমপেশার সমযাত্রী, আমরা জানি যে অদ্যবধি অ্যান্টিভাইরাল কোনো যথেষ্ট কার্যকরী আমাদের কোনো ওষুধ অদ্যবধি চিকিৎসা বিজ্ঞান উপহার দিতে পারে নাই। ধরা যাক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি কট্রিমক্সাজল দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে মোটামুটি আমরা আশাবাদী থাকি যে ইনফেকশনের কন্ট্রোল হবে। কিন্তু এই যে ডিজঅর্ডারগুলির কথা বললাম, এগুলি ভাইরাস হওয়াতে সবচেয়ে সমস্যাটা হলো চিকিৎসাতে আমরা স্যাটিসফাইড না। ফলে যখন রোগী চলেই আসে আমরা খুব ডাইলেমাতে পড়ি। তখন যেটা করতে হয়, তখন হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সিমটোম্যাটিক, লক্ষণ ভিত্তিক। জ্বর আছে, জ্বরটা কিন্তু খুব বেশি হয়। এমনি ছোট বাচ্চাদের থার্মোস্ট্যাট সেন্টার মানে জ্বর নিয়ন্ত্রণ কিন্তু খুব সুসংগঠিত না, অল্প উদ্দীপনায় জ্বর 105 উঠে যায়, এক্ষেত্রে হয়। তাতে মা ভয় পেয়ে যাবেন, এটি তো স্বাভাবিক। তাহলে পরে জ্বরটা কমাতেই হবে এক। আর যেহেতু আমাদের মোটামুটি প্রিকনসেপ্ট আইডিয়াই আছে যে র্যাশ হবে, র্যাশের অনেক বর্ণনা দেওয়া আছে, আমি সেই তাত্ত্বিক আলোচনায় গেলাম না। চিকিৎসকরা আর একটা ক্লিনিক্যাল নিশ্চিত হন, মুখের ভেতরে একটা স্পট দেখেন যাকে কপ্লিক স্পট বলে। তাহলে র্যাশ যেহেতু চুলকায়, তাহলে পরে চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ দেওয়া যেতে পারে। এবং কোনো জটিলতা না হলে পারে অধিকাংশ মিজেলসের সুবিধাটা হলো ঘরে বসে চিকিৎসা করা যায়, মানে সিমটোমেটিক যে ট্রিটমেন্ট সেটা আমরা দিলে যথেষ্ট। একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইসোলেশন। ধরেন আমাদের পল্লীতে কি হয়, একটা পরিবারে 2, 3, 4টা সন্তান থাকে, তাহলে একই ঘরে যদি সেই সন্তান আক্রান্ত, সাথে তার ছোট ছোট ভাই বা তার বড় বোনেরা থাকে, এমনকি বড়রাও থাকে, তাহলে ওই যে 1 থেকে 17 যে গল্পটি, এটি সমভাবে প্রযোজ্য। আর আমরা যদি এটিকে খুব উপহেলা করে যে স্কুলে গেছে যাক না, তাহলে তো স্কুলে সে একটা ডেঞ্জার নিয়ে আসবে, তাহলে একজনের থেকে 17 জন করে পুরো স্কুলটা ছড়িয়ে যাবে। এবং ঘটনাটা ঘটেছেও সেইভাবে। তাহলে পরে আমরা একটু সামারি করি। সামারি হলো যে আমরা প্রাথমিকভাবে এটা ঘরে রেখে চিকিৎসা করার চেষ্টা করব, আইসোলেট করে দেব, পৃথক করে দিব। মা তাকে সেবা করবেন বা একজন ডেজিগনেটেড থাকবেন, মূলত পানি বা পানীয়গত খাবে। এবং আসলে দুটো কথা বলা হয়, কোনো বিশেষ কি খাবার আছে এবং বিশেষ কি কোনো খাবার নাই। কারণ ডেঙ্গুর সময় একটা মিথ দাঁড়ালো যে গাছের পাতা, পেঁপের রস, এরকম। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এমন কোনো বিশেষ খাদ্য নাই যাতে এটি ভালো হয়ে যায়। আবার এটি ওরসেন হয়, এটিও কোনো খাবার নাই। স্বাভাবিক খাদ্য বলতে যেটা বোঝায়, একটু পুষ্টি জাতীয় খাবার, ভালো খাবার বলতে যা বোঝায় সেটি সে খাবে। জি, অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার সাথে আবারও আলোচনা করব। আর যেটা আপনি বলছিলেন সংক্রামক ব্যাধির ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ব্যারিয়ারটাকে মেনটেন করা, যাতে রোগটা ছড়িয়ে না যায়। সেখানে যদি আমরা ফোকাস করি তাহলে এটা কন্ট্রোলটা আসলে অনেক ইজি হয়ে যায়। আর যারা আক্রান্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে তো আসলে চিকিৎসাটা অবশ্যই নিতে হবে। এবং আমরা জানি মিজলসের সাথে পুষ্টির একটা ভালো সম্পর্ক আছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে স্যার আপনার কাছে একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে মিজলস যখন সেটা ঘরের চিকিৎসায় ভালো হচ্ছে না বা কমপ্লিকেশনস তৈরি হচ্ছে, শরীরে বিভিন্ন অংশ তো আক্রান্ত হচ্ছে, সো এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? আমি বলতে চাই বিকজ যে মিজলস থেকে এক ধরনের খুব জটিল নিউরোলজিক্যাল ডিজিজ হয়। আশাবাদী কথা ছিল যে আমরা যখন 1979-এ ইপিআই প্রোগ্রাম শুরু করি, তখন কিন্তু আমরা মিজলস, যেটা বলছিলেন আমার সহ-আলোচক, যে মিজলসের কথা আমরা ভুলে গিয়েছিলাম যে এটা সম্ভবত জয় করে ফেলেছি। জি। কিন্তু আনফর্চুনেটলি গত কয়েক বছরে মিজলসের ভ্যাকসিনেশন না হওয়াতে আমরা এখন বুঝতে পারছি, এবং সারা পৃথিবীতে এখন মিজলসের একটু সংক্রমণ বেড়ে গেছে। মিজলসের রোগী সাধারণত 1 থেকে 15 বছর পর যারা মিজলসে ভুগে, তাদের ক্ষেত্রে এই মিউটেটেড মিজলস ভাইরাসটা কিন্তু থেকে যেতে পারে এবং সেটা ব্রেনে থেকে যেতে পারে। এবং সেটা দেখা যায় কাদের ক্ষেত্রে থাকবে, যে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ইমিউনোসাপ্রেসড, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটা ব্রেনে তখন একটা ক্রনিক এক ধরনের চেঞ্জ করে।
সেটাকে আমরা বলি সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, অর্থাৎ এটা অনেক বড় নাম দর্শকদের জন্য, কিন্তু এর অর্থ হচ্ছে ব্রেইনে প্রদাহ তৈরি করতে থাকে, এটা ক্রনিক ইলনেসের মতো। এতে গিয়ে দেখা যায় রোগী কিন্তু দেখা যায় হঠাৎ করে রোগী দেখা যায় তার স্কুলে পড়ছিল, হঠাৎ করে তার কগনিটিভ ডিক্লাইন, তার স্কুল পারফরমেন্স খারাপ হতে থাকে, আচ্ছা। রোগী খুব ইরিটেবল হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে তার হঠাৎ করে দেখা যায় ঝাঁকুনি শুরু হয়, মাইক্লোনাস, এবং একসময় খিঁচুনি হয়, এবং 1 থেকে 3 বছরের মধ্যেই রোগী 4টা স্টেজ আছে রোগীর, প্রথমে ইরিটেবল হয়, পরে মায়োক্লোনাস হয়, তারপরে খিঁচুনি হয়, এবং একটা পরে রোগী দেখা যায় 3 বছরের মধ্যেই কিন্তু রোগী দেখা যায় কমাটোজ হয়ে যায়, কমাতে চলে যায়। আনফর্চুনেটলি যেহেতু আমার সহ আলোচক বলেছেন যে এটার কোনো চিকিৎসা নেই, ঠিক এসএসপিতেও আমরা আসলে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই, যেহেতু ভাইরাস এগেনস্টে আমাদের জয় করতে পারিনি, তো এই পেশেন্টগুলি মর্টালিটি প্রায় 90 থেকে 100 ভাগ। সুতরাং মিজলস যে এখন যে আউটব্রেক হয়েছে, এটার একটা আফটার ইফেক্ট এমনও হতে পারে আগামী 8 থেকে 10 বছর পর আমরা একটা বড় অংশের শিশু কিন্তু এসএসপিএতে আক্রান্ত হতে পারে, যেটা একটা খুবই খারাপ ধরনের মেসেজ, এবং এই শিশুগুলো আলটিমেটলি হয়তো আমরা বাঁচাতে পারবো না, অথবা বাঁচলেও তারা সমাজে বার্ডেন হয়ে থাকবে এবং তারা প্রোডাক্টিভ থাকবে না। সুতরাং এটা আমাদের জন্য খুব মেসেজ, এবং এই জন্যে আমাদের ইপিআই শিডিউলে মিজলস ভ্যাকসিনেশন খুব রেগুলার করতে হবে, এবং এটা আমাদের জন্য খুব আশীর্বাদ হবে তখন। এবং এটা তো অবশ্যই আছে, এবং এখনো যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাটা চলছে সেখানেও যারা সুযোগ আছে তারা যাতে অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেন। এক্স্যাক্টলি, এবং এখন যে দেশব্যাপী যে ভ্যাকসিনেশন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় শুরু করেছে, এটা যাতে সবাই এর আওতায় আসেন। এখন বলা হচ্ছে এখন যে ভ্যাকসিনেশন 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, পরবর্তীতে হয়তো এক্সটেন্ড করে এটা 15 বছর পর্যন্ত দেওয়া হতে পারে, সেই সবাই যদি এই আওতায় আসেন আমরা ওই সমস্যাগুলো থেকে দূর হব। আরেকটা নিয়ে এখন যেটা খুব আলোচনা হচ্ছে যে অনেক রোগী খারাপ হয়ে যাচ্ছে, আমাদের আইসিইউ ফ্যাসিলিটিসেরও একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের সীমিত সম্পদের দেশ। সুতরাং এগুলো আস্তে আস্তে আমাদের ম্যানেজ করতে হবে, আমরা যাতে এটা বার্ডেন তৈরি না হয়। আমরা যদি করোনার কথা চিন্তা করি, করোনাতে আমাদের যে বার্ডেনটা তৈরি হয়েছিল, এখন আবার আরেক ধরনের বার্ডেন, হোপফুলি আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে এটা আমরা জয় করতে পারব। জি অবশ্যই, এবং সরকার যেহেতু উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় সাধারণ মানুষরাও যদি একটু উদ্যোগী হয়ে ভ্যাকসিনগুলো নেন, তাহলে যেটা বলেছেন কমপ্লিকেশনসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি ফিউচারে। স্যার, একটু আপনার রোগের বিষয়ে আসে, আপনি যে বিষয়ের বিশেষজ্ঞ সেটার ব্যাপারে। খুব কমন একটা রোগ, যেহেতু আমরা স্ট্রোক নিয়ে অলরেডি কথা বলছি, এটা একটু জানতে চাই যে হিট স্ট্রোক নিয়ে তো কথা বললাম, কিন্তু যারা অলরেডি নিউরোলজিক্যাল স্ট্রোকের ডিজিজে ভুগে থাকেন, স্ট্রোক ডিজিজটা আসলে কি, আর কী ধরনের স্ট্রোকগুলো হয়ে থাকে? স্ট্রোক হচ্ছে আসলে মস্তিষ্কের রক্তনালীর একটি অসুখ, এবং এটা সাধারণত ঝুঁকিপূর্ণ লোকদের ক্ষেত্রে হয়, সাধারণত যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যারা স্মোকার, যাদের কার্ডিয়াক ইলনেস আছে, বা যাদের কোলেস্ট্রল বেশি, তারা আসলে সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকে স্ট্রোকের। অর্থাৎ কারো যদি উচ্চ রক্তচাপ হয় কিন্তু উনি কন্ট্রোল করেন না, ডায়াবেটিস থাকে তাদের কন্ট্রোল করেন না, সেই রোগীগুলোর ক্ষেত্রে রক্তনালী হঠাৎ করে ব্লক হয়ে গিয়ে অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে উচ্চ রক্তচাপের কারণে তাদের যে হঠাৎ করে যদি কোনো দিক প্যারালাইসিস হয়ে যায়, মুখে কথা জড়িয়ে যায়, অথবা দেখা যায় রোগী যদি অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি হয়, এবং তখন আমরা তাদের স্ট্রোক বলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে এটা হঠাৎ করে হয়, এবং এটা 24 ঘন্টার মধ্যে যদি রিকভারি না হয় তখন আমরা স্ট্রোক লেভেল করি। অর্থাৎ আমার কথাতেই বোঝা গেল স্ট্রোক হচ্ছে 2 ধরনের, বড় দাগের। 85% ক্ষেত্রে এটা হচ্ছে রক্তনালী ব্লক হয়ে গিয়ে হয়, সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, এবং রক্তনালী ছিঁড়ে গিয়ে যে রক্তক্ষরণ হয় সেটা আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। এখন ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আবার 2 ধরনের আছে। এটা একটা অ্যাথেরোস্ক্লেরোসিস, চর্বি জমে জমে এক ধরনের রক্তনালী ব্লক হয়, সেটা হার্টের যে কারণে হয়, ব্রেইনেও একই কারণে হয়। আর রক্তনালী ছিঁড়ে গিয়ে 2 ধরনের হয়, একটা রক্তনালী পর্দায়, মস্তিষ্কের পর্দায় যদি রক্তক্ষরণ হয়, আমরা বলি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, যেটা জন্মগত কিছু ত্রুটি থাকে ভেসেলের, এবং আরেকটা হচ্ছে যে মস্তিষ্কের ভিতরে যে রক্তক্ষরণ হয় সেটা হচ্ছে হেমোরেজ, ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ। এবং লক্ষণগতভাবেও 2টার পার্থক্য আছে। যেমন ইসকেমিক স্ট্রোকের রোগী দেখা যাচ্ছে অনেক সময় কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু তার কিছুটা জ্ঞান আছে, কথা আমরা বুঝতে পারছি না, একদিক প্যারালাইসিস। আর যাদের ক্ষেত্রে রক্তক্ষরণ হয়েছে তাদের ক্ষেত্রে ডিভাস্টেটিং, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, খিঁচুনি হয়। যেমন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ রোগী দেখা যায় প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, এবং তার ঘাড় শক্ত হয়ে যায়, তার খিঁচুনি হতে পারে, জ্ঞান হারিয়ে ফেলে, বমি হয় প্রচুর। এই অংশটা, এই যে 15% অংশটা কিন্তু সিরিয়াস, তাদের অবশ্যই হসপিটালে ভর্তি করতে হয়, এবং তাদের টার্সিয়ারি কেয়ার লেভেলে সাধারণত ভর্তি করতে হয়।
আর ইসকিমিক স্ট্রোকের রুগীদেরও সাধারণত আমরা আজকাল সে প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে এবং সেকেন্ডারি হেলথ কেয়ার লেভেল, অর্থাৎ আমি যেটা বলছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে চিকিৎসার পর কিন্তু আমরা টার্সিয়ারি লেভেলে খুব দ্রুত পাঠাতে বলি, কারণ কিছু আধুনিক চিকিৎসা আছে, এটা হয়তো আপনি যদি আলোচনা আনেন, আমরা থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এই টাইপের এই আধুনিক চিকিৎসার মধ্যে রোগীকে প্রায় সম্পূর্ণ সুস্থ করতে পারি। জি স্যার, আপনি একটা টাইমিংয়ের কথা বলেছেন যে 24 ঘন্টা পর আপনারা একটা ডায়াগনোসিস করছেন। আমরা একটা ডাক্তারি টার্ম ইউজ করে থাকি যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। Yes. এটা সম্পর্কে আমাদের দর্শকদের কিছু জানাতে চান কিনা? সুন্দর, এইটাই যে 24 ঘন্টার মধ্যে যদি রোগী রিকভারি হয়ে যায়, অর্থাৎ আমার একটা নিউরো ডিফিসিট হলো, কোনো এক দিক প্যারালাইসিস হয়ে গেল বা কথা জড়ে গেল, মুখ বেঁকে গেল, এই সিমটমটা, এই নিউরোলজিক্যাল সিমটমটা যদি 24 আওয়ার্সের মধ্যে রিকভারি হয়, প্যাথোলজি হচ্ছে তার ব্লাড হঠাৎ করে আর্টারি ব্লক হইতে গিয়ে তার কিন্তু ইসকিমিক চেঞ্জটা কিন্তু আবার রিকভারি, ব্লাড সাপ্লাইটা আবার রিসার্কুলেশন হলো, সেক্ষেত্রে রোগীর কিন্তু এই ডেফিসিটটা দেখা যায় 1 আওয়ারের মধ্যে বা 1 মিনিটের মধ্যেও ঠিক হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু এই টিআই আপনি যেটা বললেন ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক কিন্তু বারবার হতে থাকে যাদের ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ লোকদের ক্ষেত্রে, তাদের অনেকটা আমরা তখন রোগীদের বলি যে আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে, আপনি সাবধান হন, আপনার ব্লাড প্রেশার চেক করেন, কন্ট্রোল করেন, আপনার ডায়াবেটিস চেক করেন, কন্ট্রোল করেন, আপনার যা রিস্ক ফ্যাক্টর আছে এগুলো কন্ট্রোল করেন, ঔষধ খান, এবং আমরা তাদের ওষুধ দিয়ে দিই যাতে এই টিআইএটা স্ট্রোক আকারে না যায়। অর্থাৎ টিআইএ এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের মাধ্যমে রোগীকে আসলে সিগন্যাল দেওয়া হয় যে আপনার স্ট্রোক আসছে, আপনি ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। অনেকে মাইল্ড স্ট্রোক চিন্তা করে ভাবেন যে তেমন কিছু যত্ন করেন না বা ওটাকে সিরিয়াসলি নেন না, সেই ক্ষেত্রে এই বিষয়টা যেতে মাথায় এটা রাখেন। অত্যন্ত সিরিয়াসলি তখন নিতে হবে, আমাদের আরও ভালোভাবে ইভ্যালুয়েশন করতে হবে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে তার ডিস্টেন্স সাইড থেকে এম্বোলিজম, অর্থাৎ অনেকের কার্ডিয়াক থেকে কিন্তু ব্রেন স্ট্রোক হয়, অনেক সময় ঘাড়ের যে ভেসেল থাকে, আমরা বলি ক্যারোটিড আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, এগুলোতে ব্লক থাকে, সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং ওগুলো ট্রিটমেন্ট করলে তখন ওই স্ট্রোকটা প্রিভেন্ট করা যায়। তার মানে সেক্ষেত্রে আমরা একটা মেজর ইনসিডেন্ট আমরা আগে থেকে কন্ট্রোল করতে পারছি, আগে থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ নিয়ে যেহেতু কথা বলছি, ভাইরাল ডিজিজ আমরা জানি বেশিরভাগই সেলফ লিমিটিং, মানে যেগুলো নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বড় রোল প্লে করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে অবশ্যই আমাদের শরীরের পুষ্টি একটা সম্পর্ক আছে। আপনি বলছিলেন যে পুষ্টি সপ্তাহ চলছে, সো এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের আসলে কি জানাতে চান? জি ধন্যবাদ, আপনি যথাযথ বলেছেন। এখনকার দিনে এই যে ব্যাপক অসুখ হওয়ার যে প্রবণতা, আমাদের পিতামহদের যে আমাদের স্টাডিটা আছে অথবা পুরনো বইপত্রে পাওয়া যায়, সেরকম ছিল না। তা এগুলির বিরাট একটি কারণ হচ্ছে যে অপুষ্টিজনিত হওয়ার অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করে ফেলেছি, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, তারা পুষ্টিকর খাদ্য বলতে খুব সাদামাটাভাবে যেটা বলতে আমরা যা বোঝাই, সেটা হলো যে প্রোটিন জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম, দুধ, কলা খাবে, আর ফল, দেশজ ফল, সহজ সুলভ, তরমুজ, পেয়ারা, আপেল, এগুলি খাবে, মানে ন্যাচারাল সোর্স থেকে ঠিক যেগুলো তাই। পাচ্ছি। কিন্তু তাদের বদলে আমরা দেখতে পাচ্ছি প্রসেস খাওয়া, যেটা আপনি বললেন যে তাদের ভেতরে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটা প্রবণতা আছে, ব্যাপক পরিমাণে সেখানে চিনি দেওয়া আছে, যেটা নিউট্রিশন হয় না কিন্তু ব্লাড সুগার লেভেল স্বাভাবিক করে, ফলে শরীর ক্ষুধা তার হয় না। এছাড়া জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোলা জাতীয় খাবার, আমরা আরও বললাম বিভিন্ন রকম কৃত্রিম রস মেশানো খাবার, প্রসেস খাবার, ক্যান জাতীয় খাবার, ওই চিপস, এইগুলো যাতে খাবার ছোটো বাচ্চারা ছোটোবেলাতে খাওয়া অভ্যাস করে এবং এতে তাদের ক্ষুধার নিবৃত্তি তাড়াতাড়ি হয়, ফলে পুষ্টিটা হয় না। এটা গেল যারা প্রিভিলেজড। আর আন্ডার প্রিভিলেজের রিভার্স, ভবিষ্যতে হয়তো তারা আরও ভালো করবে, কিন্তু তারা ওই অপুষ্টিজনিত অত অর্থনৈতিক না কারণে থাকার কারণে বাসি, পচা, খোলা এগুলি খাবার খাচ্ছে, এতে তাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস হচ্ছে, কলেরা হচ্ছে, বা এই জাতীয় যেটা খোলা বাসি খাওয়া থেকে বা জীবাণু জাতীয় খাবার থেকে এটা হচ্ছে। এখন আর একটা মিথ, সেটা হলো যে গ্রামে মা যখন সন্তান জন্ম দিলেন তখন যে শাল দুধটা হয়, আমরা জানি যে এটা প্রচুর পরিমাণ প্রকৃতি তাদেরকে বিভিন্ন রকম পুষ্টি দেয়। তো সেগুলি বিভিন্ন টেকনিক্যাল টার্মিনোলজি আছে, আমি সেটা বলতে চাচ্ছি না। আমার সহজ মেসেজটা হচ্ছে এই যে শাল দুধ নিয়ে যে প্রিজুডিস, শাল দুধ নিয়ে যে স্টিগমা, এটা থেকে আমরা বেরিয়ে আসবো। আমাদের মা যখন
সন্তান হবেন সেই সন্তানটিকে প্রথম আমরা মাতৃস্তন দিব, এবং যতটুকু পর্যন্ত উইনিং না হয়, অর্থাৎ যতটুকু পর্যন্ত মাতৃস্তনের উপর এই শিশু থাকতে পারে ততদিন যদি আমরা রাখি তাহলে তার পুষ্টিটা যথাযথ হবে। এখন ওই যে ইপিআই এর প্রশ্নটা আসছে, ইপিআই এর প্রশ্নটার সাথে খুবই পরিপূরক হলো যে এটা অনেকটা ভাইসে ভার্সা। মানে ইপিআই এর কারণে, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কারণে আমরা কিছু টিকা দিচ্ছি 6টা রোগ, আমি আর সেটাতে যাচ্ছি না। তাহলে 6টা রোগকে সাধারণ যদি একটি টিকা দেওয়া সম্ভব হয়, অর্থাৎ প্রত্যেকটার একটি করে টিকা দেওয়া সম্ভব হয়, তার জন্য একটা সুন্দর কার্ড আছে, তাতে কত তারিখে কোন সেন্টারে কোন কোন টিকা দেওয়া হলো এইটা তারিখটা উল্লেখ করা হয়। তাতে আমি বলতে চাচ্ছি যে এটা নিশ্চয়ই রাষ্ট্রেরও একটা যেমন দায়িত্ব আছে, ইউজার্স এন্ডে আমি অভিভাবক, আমি ভালো করে খেয়াল করলাম না যে আমার একটা টিকা দেওয়া নাই, তারপর আমি হইচই তৈরি করলাম, এটাও খুব নাগরিক সুলভ আচরণ আমি ব্যক্তিগত মনে করি না। মাত্র তো 6টা টিকা, আমি 6টা খালি ঘর আমি বুঝে নিব, দিনক্ষণ দেখে নিব, মিলিয়ে দেখে নিব, তাহলে পরে আমার সন্তানের সুরক্ষা কিন্তু আমি তৈরি করতে পারলাম। এখন আপনার কথাতে আবার ফিরে আসি, নিউট্রিশনের বিষয়টা একটা হলো যে আমার হাতে নাই, সেটি কি হলো, আমরা অ্যাডাল্টারেশনের ব্যাপক কথা জানি, রঞ্জক পদার্থ মেশানোর কথা জানি, কৃত্রিম খাবারের কথা জানি, তারপর হচ্ছে যে পেস্টিসাইডের ব্যাপক ব্যবহার করার কথা জানি, মাছের ভেতরে অ্যান্টিবায়োটিক দিয়ে কালচারের কথা জানি, মাংসকে প্রিজার্ভ করবার জন্য আর্টিফিশিয়াল দেওয়ার কথা জানি। এগুলি আমাদের হাতে নাই, কিন্তু আমাদের মাথাতে এটা ধরে দেওয়াটাই ভালো যে যখন আমরা কাঁচা বাজার থেকে এগুলিকে নিয়ে আসি তাহলে এগুলি থেকে আমরা মুক্ত না। তাহলে পরে কিছু টোটকা জিনিসটা আছে, বিষয়টা টোটকা না। আমি তো অসুখটা হলে, অসুস্থ হলে না আমি স্যারের কাছে যাব, কিন্তু আমি চেষ্টা করছি যে যত ওষুধ আমি কম দিব তত তো আমার এই শরীরটা ভালো থাকছে। তাহলে টোটকাটা কি বলছি, যে যে খাবারগুলি আমরা কিনে আনলাম কাঁচা, সেগুলিকে আমরা অনেকক্ষণ পানিতে রাখি না কেন, তাহলে পারে ওই যে কৃত্রিম যে রঞ্জক অথবা যে আর্টিফিশিয়াল যে জিনিসগুলি ছিল সেখান থেকে এগুলি অনেকটা মুক্ত থাকবে। 2, আমাদের আর একটা মিথ আছে, সেটা হচ্ছে খাবারটা আমরা খোসা সহ খাবারটাকে উদ্বুদ্ধ করি। হ্যাঁ, এ কথাটা সত্য যে খোসার পর অনেক ধরনের নিউট্রিশন আছে, কিন্তু এটাও বাস্তব সত্য হচ্ছে যে এই খোসাতে যে কৃত্রিম পদার্থ মেশানোর যে প্রবণতা, এখান থেকে যেহেতু আমরা মুক্ত নই, পাশাপাশি সম্প্রতি আর একটা ভাইরাসের কথা আমরা শুনেছি, নিপা ভাইরাস আমাদের ধারণা আছে যে বাদুর জাতীয়, এটা একটা ভেক্টর, তার মাধ্যম দিয়ে হয়। তাহলে বাদুর মুখ যেখানে দেয়, অর্থাৎ একটা পেয়ারা ধরা যাক, সে অর্ধেক খেয়েছে, অর্থাৎ কুল বড়ই সে অর্ধেক খেয়ে ওটা পড়ে গেছে নিচে, তাহলে ওইখানে আমাদের কোনো শিশু বা কেউ অর্ধেক পেয়ারা তো পড়েই যাচ্ছে বলে সে এটাকে কোনো সাবধানতা না করে সেটা খেয়ে ফেললো, তাহলে পারে এই জায়গাতেও কোনো জিরো টলারেন্স, অর্থাৎ কোনো ফল বা পাখি বা কোনো জাতীয় আধা খাওয়া বা মুখ দেওয়া কোনো ফল হলে আমরা কোনো ক্রমে এটি খাবো না। আর প্রসঙ্গ যখন এসেই গেল, খুব আমি সংক্ষেপে বলতে চাই, নিপা ভাইরাস হলো, সামনেই শীত আছে কিছুদিন পরে, শীতের সময় কি হয়, খেজুরের রস হয়, সেখানে খেজুরের রসটা খেতে বাদুর জাতীয় আসে প্রাণী, এবং সে তখন ওখানে মুখ বা স্যালাইভা দেয় বা ইউরিন করে, ওর একটা ভাইরাস থাকে, ওই ভাইরাসের মাধ্যমে এই নিপা ভাইরাসটা ওই রসে চলে যায়। একটা মেসেজ, সেটা শুধু ফুটিয়ে খেলেই আমাদের কোনো আর কোনো সমস্যা হবে না। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আসলে রাষ্ট্রের যেরকম দায়িত্ব আছে, আমরা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে আমাদের যে সচেতনতা এবং দায়িত্ব সেটাও পালন না করলে কোনো কিছুরই সুফল আসলে সম্ভব না। আমরা আবার আলোচনায় আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি দিয়ে যেতে চাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডায়াপার স্বাস্থ্যগত অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম এবং মেজর ডক্টর খোরশেদ সামাদ। স্যার, স্ট্রোকের বিষয়ে আলোচনা করছিলাম। আপনি বলেছেন যে স্ট্রোকের ক্ষেত্রে এটা যেহেতু একটা মেডিকেল ইমার্জেন্সি, আমাদের ট্রিটমেন্ট এবং টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। সো যারা এরকম সিমটমগুলো ফেস করছেন তাদের ক্ষেত্রে আসলে কী কী ধরনের চিকিৎসাগুলো আছে এবং কোথা থেকে রোগীরা চিকিৎসাগুলো নিতে পারেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্রোকের ক্ষেত্রে এখন একটা শব্দ খুব পরিচিত, সেটা বলে গোল্ডেন পিরিয়ড বা উইন্ডো পিরিয়ড, অর্থাৎ যাদের স্কিম স্ট্রোক হয়, আমি পূর্বতন আলোচনায় বলেছি, যাদের রক্তনালী ব্লক হয়ে যায়, তাদের ক্ষেত্রে আপনি যদি 4.5 ঘন্টার মধ্যে যে সেন্টারে থ্রম্বোলাইসিসের ব্যবস্থা আছে, এর মধ্যে আমি সরকারিভাবে একটা হাসপাতালের নাম বলবো যেখানে আমি কাজ করি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। এছাড়াও বেশ কিছু বেসরকারি হাসপাতাল এখন চালু হয়েছে, সিএমএইচও হচ্ছে, এবং সেই সাথে এভার কেয়ার হসপিটাল থেকে শুরু করে, আমি আর নাম বললাম না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সরকারি হাসপাতাল, এখানে আপনারা যদি 4.5 ঘন্টার মধ্যে আসেন, আমরা সিম্পল একটা শিরাপথে ইনজেকশনের মাধ্যমে রোগীকে কিন্তু
প্রায় সুস্থ করে তুলতে পারি ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। জি। হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আলাদা, ওটা আমি পরে আসছি। যদি 4.5 ঘন্টার মধ্যে কেউ নাও আসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সে, যদি 6 ঘন্টার মধ্যে আসে, আমরা আপাতত 6 ঘন্টার মধ্যে এবং কিছুদিনের মধ্যে আমরা 12 ঘন্টার মধ্যে আমরা এক ধরনের ক্যাথল্যাবে ক্যাথেটারের মাধ্যমে মেকানিক্যাল থ্রম্বেক্টমির মাধ্যমে আমরা যে রক্তনালী ব্লক হয়ে গেছে ওই ব্লক অংশটা ক্যাথেটারের মাধ্যমে আমরা টেনে বের করে রোগীকে কিন্তু মানে যেরকম সুস্থ করতে হার্টের পারি। ক্ষেত্রে করা হয়ে থাকে। হার্টের ক্ষেত্রে যেরকম আমরা করি থ্রম্বেক্টমি, জি। ঠিক তেমনিভাবে ব্রেনের ভ্যাসেলেও কিন্তু এটা এখন করা হচ্ছে। সুতরাং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট হয় এবং আমরা যদি এই থ্রম্বোলাইসিস এবং মেকানিক্যাল থ্রম্বেক্টমি যদি ডিভিশনাল লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক রোগীর ডিসেবিলিটি থেকে রক্ষা করতে পারি। জি স্যার, আপনি যে হাসপাতালগুলো বলেছেন সবই তো আসলে ঢাকা বেস, যারা ঢাকার বাইরে আছেন ওনারা কি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাগুলো নিতে পারবেন কিনা? এখন পর্যন্ত থ্রম্বোলাইসিস আসলে খুব সীমিত পর্যায়ে দুই একটা হাসপাতাল চালু করার চেষ্টা করা হচ্ছে, চিটং মেডিকেল, ময়মনসিংহ মেডিকেলে। এগুলি হয়তো অদূর ভবিষ্যতে আমরা গাইড করছি তাদের চালু করার জন্য এবং সম্ভবত খুব বেশি সময় নেই যে আমরা এগুলি হয়তো চালু করতে পারব। হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা সাধারণত এই রোগীগুলি অজ্ঞান অবস্থায় আছে, খুব রেস্টলেস থাকে। এই রোগীগুলো কিন্তু আমরা ভর্তি করি, প্রথমে আমরা তাদের ওষুধপত্র মাধ্যমে তাদের ব্রেনে প্রেশার কমাতে চেষ্টা করি এবং এই রোগীর ক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে, তখন নিউরোসার্জারি আমাদের হেল্প লাগে। আমি অপারেশনগুলির মধ্যে একটা হচ্ছে যে আমাদের অনেক সময় খুলে ফেলতে হয় এবং এই সাকশন করে আমাদের রক্তটা বের করে ফেলতে হয় এবং রোগীকে তখন আমরা অ্যান্টি ইডিমা এজেন্ট বলি, বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করি। হেমোরেজিক স্ট্রোকের সুবিধা হচ্ছে যে রোগীগুলো আসলে বেঁচে যায়, তাদের কিন্তু রিকভারি ইসকেমিক স্ট্রোকের চেয়ে ভালো। কারণ হচ্ছে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে ব্রেনের ওই অংশটা নষ্ট হয়ে যায়, ফলে সারা জীবনই তার কিছু ডিসেবিলিটি থেকে যায় যদি তার থ্রম্বোলাইসিস ট্রিটমেন্ট না হয়। জি, তার মানে অপারেশনের যে ট্রিটমেন্টটা আছে সেগুলো বেশিরভাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছে, কিন্তু স্পেসিফিক্যালি আপনারা যেটা বলছেন যে ইমার্জেন্সিতে যেটা 4 থেকে 6 ঘন্টার মধ্যে থ্রম্বোলাইটিক ট্রিটমেন্ট সেটা হয়তো ঢাকার বাইরে না থাকলেও ঢাকার মধ্যে অ্যাভেলেবল আছে বেশিরভাগ প্রতিষ্ঠানে। স্যার, যেহেতু ডিসেবিলিটির কথা বলেছেন, স্ট্রোকের একটা বড় পার্ট হচ্ছে যখন তার অ্যাকিউট ট্রিটমেন্টটা শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু অনেকেরই হাত পায়ে দুর্বলতা বা কথা বলার অসুবিধা, হাঁটা চলার অসুবিধা এগুলো তো থাকে। সো রিহ্যাবিলিটেশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা প্রতিদিনের জীবনযাত্রায় হোক বা তার কাজে ব্যাক করার ক্ষেত্রে হোক। সো এই বিষয়টাকে আমাদের দর্শকদের সচেতন করার জন্য বা তাদের এই ফ্যাসিলিটিসগুলো কোথা থেকে নিতে পারেন এই বিষয়গুলো একটু বলবেন। খুব ইম্পর্টেন্ট। আমি আগে বলেছি যে 85% রোগীর কিন্তু ইসকেমিক স্ট্রোক হয় এবং সেই রোগীগুলো কিন্তু যেহেতু আমাদের যানজট থাকে, ফেসিলিটিসের অভাব, সব রোগী কিন্তু 4.5 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসে না। সুতরাং সেই রোগীগুলো আমরা কিন্তু ট্রিটমেন্ট করি ওষুধ দিয়ে এবং তার আলটিমেটলি রিহ্যাবিলিটেশনে পাঠাতে হয়। সেই রোগীগুলো কোনো দিক প্যারালাইসিস থাকে, কারো দেখা যাচ্ছে যে কথা জড়িয়ে যাচ্ছে, কথার সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশন একটা অনেক বড় প্রোগ্রাম। আমাদের বিভিন্ন ধরনের থেরাপি দিতে হয়, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, লিম্ব ফিজিওথেরাপি। এখন এটার জন্য একটা আলাদা স্পেশালিটি কিন্তু আছে, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে শুরু করে মেডিকেল কলেজগুলিতে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এই ধরনের একটা ডিপার্টমেন্ট আছে। আমরা নিউরোলজিস্টরা সেই রোগীগুলিকে তাদের কাছে রিহ্যাবের জন্য পাঠাই। তারা রোগীগুলিকে আবার দেখে একটা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করে দেয়। তাদের আন্ডারে কাজ করে টেকনিশিয়ান, এদের বলে ফিজিওথেরাপিস্ট, তাদের আন্ডারে অকুপেশনাল থেরাপিস্ট কাজ করে, স্পিচ থেরাপিস্ট কাজ করে। তারা তখন তাদের পার্টগুলো করতে থাকে। এটা একটা লং টার্ম প্রোগ্রাম এবং এটা একটা প্ল্যান প্রোগ্রাম থাকে। এখানে আমাদের কিছু লিমিটেশন আছে, আমি বলবো এই জন্যে যে আমাদের দেশে আসলে জাস্ট এটা আমাদের সরকারি বিভাগ না, সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ, সিআরপি বলে আমাদের একটা চ্যারিটেবল একটা অর্গানাইজেশন আছে, সেটা সাভার এবং মিরপুরে। সেখানে আসলে অনেক রোগীরই রিহ্যাবিলিটেশন, কম্প্রিহেন্সিভ একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম থাকে। কিন্তু বাকি যে রিহ্যাবিলিটেশন সেন্টার বেসরকারি লেভেলে ডেভেলপ করেছে সেগুলি খুব মানসম্মত নয় এবং তাদের অনেক সময় ভুল ট্রিটমেন্টও হয়। সুতরাং রোগীদের আসলে ফিজিক্যাল মেডিসিনের যারা ফিজিয়াট্রিস্ট, যারা ডাক্তার,
তাদের আন্ডারে থেকে তাদের প্ল্যান অনুযায়ী ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি করাটা মানে ইম্পর্টেন্ট ঠিক জিনিসটা হবে। হচ্ছে অনেক সময় রোগীরা হয়তো সরাসরি থেরাপিস্টের কাছে চলে জি, যাচ্ছে, জি, জি। প্রপার প্ল্যানিংটা না নিয়ে, সেক্ষেত্রে অনেক সময় ক্ষতি তৈরি হতে পারে। তাদের ক্ষতি হতে পারে এবং তাদের উল্টো ব্যাপার হতে পারে। এবং আমি সরকারের কাছে আবেদন জানাবো এবং সবার কাছে, এবং এটা খুবই নিড যে এ ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার আসলে তৈরি হতে হবে গভর্নমেন্ট লেভেলেও। আমাদের হাসপাতালে যে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টটা আছে তাদের কিন্তু সেইভাবে লং টার্ম রিহ্যাবিলিটেশন করার মতো আমাদের ওই বেড নাই, জি। যে কোনো হাসপাতাল, ইভেন আমাদের নিউরোসায়েন্স হাসপাতালও নাই। আমরা তাদের আসলে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি শিখিয়ে দেই, তারা বাসায় গিয়ে আসলে প্র্যাকটিস করে, এবং অনেক সময় দেখা যায় সেটা আসলে ইফেক্টিভ কম হয়, তারা সঠিকভাবে আসলে করতে পারে না, এবং অনেক লম্বা সময় হয়তো অনেক লাগছে তার লম্বা রিকভার সময় হতে। ধরেই তারা আসলে রিহ্যাবিলিটেশন। আরেকটু আগাই আমাদের আসলে আরও কিছু লিমিটেশন আছে আমাদের, যেখানে বিদেশে যেগুলো আসলে উন্নত দেশ, বেশি না, খুব কাছাকাছি এশিয়ার মধ্যেই ব্যাংকক বা ওসব জায়গায়, সেসব জায়গায় রোবোটিক ফিজিওথেরাপি এখন চালু হয়েছে, এবং যেটা খুব ইফেক্টিভ। এবং আমি বলতে পারি যে আমাদের জুলাই যোদ্ধাদের, আমরা যারা নিউরোসায়েন্স হাসপাতাল ভর্তি ছিল, এদের অনেককে আমরা রোবোটিক ফিজিওথেরাপির জন্য বেশ কিছু সরকার পাঠিয়েছে, এবং তারা খুব ভালোভাবে রিকভারি করে ফিরে এসেছে। সুখের কথা হলো যে আমাদের বিএমইউতে এখন যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি পিজি হাসপাতাল, সেখানে কিন্তু একটা রোবোটিক ফিজিওথেরাপি আমরা শুরু করেছি, এবং এটা যদি আমরা মেডিকেল কলেজে রোবোটিক ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আনতে পারি, ফিজিওথেরাপি অবশ্যই এটা একটা আমাদের মাইলস্টোন। একটা মাইলস্টোন হবে। অবশ্যই, এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যত ইমপ্রুভমেন্ট করা যায় সেটা তো অবশ্যই ভালো, কিন্তু এখনো যতটুকু ফ্যাসিলিটিস আছে আমরা যাতে একটু সচেতন হই, যেটা আপনি বললেন যে প্রপার চ্যানেলটাতে যাতে আমরা ট্রিটমেন্টটা নেই, যেতে যে পারি। ফিজিক্যাল মেডিসিনের কাছে গিয়ে বা নিউরোলজিস্টরা যেটা বলছেন সেভাবে যাতে আমরা ট্রিটমেন্টটা ফলো করি। থেরাপিস্টরা থেরাপি দিবেন, বাট ট্রিটমেন্ট প্রোটোকলটা মেনটেন করবেন হচ্ছে ডক্টররা, সেটা যাতে আমরা ফলো করি। Exactly. জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এখনও কিছু ভাইরাল ডিজিজের সামনে টাইম আসে, যেমন এই বৃষ্টির দিন শুরু হয়ে যাচ্ছে, তখন ডেঙ্গু শুরু হয়ে যায়, চিকুনগুনিয়া হয়। সো এই ভাইরাল ডিজিজগুলো সম্পর্কে কি আর কিছু আমাদের দর্শকদের বলতে চান কিনা, যেহেতু কমন ডিজিজ আমাদের দেশে প্রতি বছরই হচ্ছে, সাবধানতা কি অবলম্বন করা উচিত, এবং এটা থেকে আসলে সচেতন হওয়ার জন্য তাদেরকে কি অ্যাডভাইস দিতে চান? জি, ধন্যবাদ। আমার ছাত্র জীবনে একটা কথা মনে পড়লো। আমি যেদিন ক্লাসে এই ডেঙ্গু আমাদের পাঠ্যসূচি ছিল, সেদিন প্রফেসর বললো, ডেঙ্গু তোমরা কখনো নাম শুনেছো? আমরা নাম শুনি। প্রফেসর বললো, আমিও ভালো করে শুনিনি। তো আজকে থাক আড্ডা মারি, তো আমার আড্ডাই মারলাম ক্লাসে। আমি বলতে চাইছি যে কিছুদিন আগেই যে ডেঙ্গু যে একটা বড় থ্রেট হবে, এটা খোদ চিকিৎসকরাও ভাবতে পারেনি। এই যে ধরেন কোভিড, সারা পৃথিবীর সভ্যতাই তো একটা প্রশ্নবিদ্ধ ছিল। আমার জানা মতে কোনো ধর্মগ্রন্থ, বিজ্ঞান গ্রন্থ, দর্শনের গ্রন্থ, সাহিত্যের কোনো গ্রন্থ এরকম সুনির্দিষ্টভাবে এমন কথা বলেনি যে কোভিডের মতো একটা বড় ডিজাস্টার আসবে যা সারা পৃথিবীর সভ্যতাকে ওলটপালট করে দিবে। তার মানে আমি বলতে চাইছি যে ভাইরাস নিত্য নতুন রূপে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তার আক্রমণ করছে। আমাদের যতটুকু জ্ঞান আছে, একটু পেছনে ফেরত যাই, প্রথম দিকে আমাদের মাথার ভেতর যেটা কাজ করে, এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস, এইডস, এটা 50 বছর আগে আমরা দেখলাম যে যারা মাল্টিপল পার্টনার যাদের আছে, যারা সিরিঞ্জ নেয়, যারা হোমোসেক্সুয়াল, এদের ভিতরে প্রবণতাটা বেশি, এবং অদ্যবধি এই সময়কালেটা আমার রি-এমার্জেন্স দেখতে পাচ্ছি, এবং খোদ বাংলাদেশেও এর পরিমাণ আশঙ্কাযুক্ত হয়েছে, এবং কতগুলি বেল্ট আমরা নির্ণয় করতে পেরেছি। এছাড়া কতগুলি নাম আমরা শুনেছি, SARS, MARS, এবোলা ভাইরাস, এগুলি কখনো কখনো কোনো স্পেসিফিক ফোকাস এটা আমরা দেখতে পাই। আমার আলোচনা অল্প আমি একটু নিপা ভাইরাস আনবার চেষ্টা করেছি। আর আপনি যেটা মূলত বলতে হয়তো চাইছেন যে আমাদের সামনে সামার, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় অঙ্গ হয়ে গেছে, যে সেটা হলো যে মশা। এটা একটা ভেক্টর, মশা দিয়ে কোনো অসুখ হয় না, এটা একটা ভেক্টর, এটা সে বহন করে। এবং ধরা যাক আমার আছে, আমাকে কামড় দিল, আমার তো সে ভাইরাসটা নিল, আপনাকে কামড় দিল, সেখান থেকে হয়ে গেল। তাহলে ভেক্টর বাহিত কিছু কিছু আছে, তার ভেতরে ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা মশকবাহিত রোগ, তাহলে মশা যদি আমরা মারতে সক্ষম হই, তাহলে পারি এটা হয় না। অঙ্কের মতো করে যদি আমি বলি যে নো মশা ইকুয়াল টু নো ডেঙ্গু, অথবা কম মশা ইকুয়াল টু কম ডেঙ্গু, তাহলে পারে আমাদেরকে অ্যাড্রেসটা করতে হবে, সেটা হচ্ছে মশাকে কমানো। তো মশা কমানোর জন্য আবার অনেক সমস্যা আছে। আমরা বিগত সময় দেখেছি যে হটস্পট কয়েকটা আছে, তো এটা সিটি কর্পোরেশনকে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম নিতে হবে, তাদের চিকিৎসককে নিতে হবে, এবং অন্যান্য যে ডিসিপ্লিনের লোকজনকে নিয়ে ঢাকা শহরকে ভাগ করে ফেলতে হবে, এবং ফগিং করতে হবে। ফগিংয়ের একটা সমস্যা আছে, সেটা হলো যে আমাদের অনেকের ব্রঙ্কোস্পাজম হতে পারে, অ্যালার্জি ডিসঅর্ডার হতে পারে। সুতরাং বিকল্প আরও কিছু তৈরি করা যায় কিনা সেটি ভাবতে হতে পারে, যেগুলো ইকো ফ্রেন্ডলি, যেটা পরিবেশ বান্ধব।
এর ভেতরে আমরা কিছু প্র্যাকটিস দেখতে পেয়েছি, কিছু মাছ আছে, গাপ্পি মাছ, যেগুলি ওই মশাগুলিকে খেয়ে ফেলে বা তারা ডিমগুলি খেয়ে ফেলে, মানে প্রজননটাকে প্রিভেন্ট করছে। ঠিক তাই। এবং এবং এই পার্সোনাল সময়গুলো এগুলো যাতে আমরা যারা বাসায় যে মিনিমাম জিনিসগুলো মেনটেন করা যায়, যে নেট ব্যবহার করা বা মসকিউটো রেপেলেন্ট যে মলমগুলো আছে বা অয়েন্টমেন্টগুলো আছে সেগুলো যাতে ব্যবহার করেন। আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষের দিকে চলে এসেছি। স্যার, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের হৃদরোগ বলি বা এই ধরনের স্ট্রোকের ডিজিজগুলো বলে থাকি। আগে আমরা দেখতাম একটু বয়স্কদের বেশি হচ্ছে বা বয়সের সাথে সাথে এগুলো প্রবণতাটা বাড়ছে, কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের রোগগুলো অনেক বেশি দেখা যায়। সো এটাকে আপনি আসলে কিভাবে আমাদের ইয়াং জেনারেশনকে স্পেশালি কনসিয়াস করতে চান এই বিষয়টা নিয়ে? স্পেশালি আমরা হেলথ রিলেটেড ইস্যুগুলো তো বলি, সাথে স্ট্রেস বা আমাদের যে মেন্টাল যে ইফেক্টটা, এই দুটোকে কম্বাইন করে একটু ওদেরকে সচেতন করে কি বলতে আমি চান? ইয়াং জেনারেশনকে বলবো যে আপনার মেক ইউর লাইফ ডিসিপ্লিনড। আমাদের একটি দেখবে তারা রাত জাগে দীর্ঘ সময় ধরে, এবং রাত কিন্তু আল্লাহ দিয়েছে ঘুমানোর জন্য, এবং এটা রিচার্জ করে তার ইয়েকে। তো তারা রাত জাগে, দিনের বেলায় ঘুমায়, সুতরাং এই হেলদি লাইফস্টাইল না। তারা হেলদি ফুড খায় না, জাঙ্ক ফুড খায়। দেখা যাচ্ছে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই নাই। তারা দেখা যাচ্ছে ইনডোরে মোবাইল এডিক্ট হয়, মোবাইলে বসে থাকে, তাদের ওজন বাড়ে। অর্থাৎ কয়েকটা জিনিস, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, রেগুলার একটু এক্সারসাইজ, একটু হেলদি ফুড, ঠিকমতো ঘুমাতে হবে। তাহলে কিন্তু ইয়াংদের মধ্যে এই যে খুব দ্রুত ডায়াবেটিক হওয়া, হাইপারটেনসিভ হওয়া, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো কমে যাবে, এবং আলটিমেটলি ইয়াং স্ট্রোকের সংখ্যা কিন্তু কমে যাবে। ইয়াং স্ট্রোক এবং ইয়াং এমআই এখন আমাদের মধ্যে আসলে একটা বড় প্রবণতা হয়ে দেখা দিয়েছে, এবং এটা খুব অ্যালার্মিং। এই ছেলে এই ইয়াং আরেকটা খুব আনতেই হবে, সেটা হলো ড্রাগ এডিকশন। আমরা আমাদের নিউরোসায়েন্স হাসপাতালে প্রচুর রোগী পাই যাদের ইয়াবা এবং এই ড্রাগ অ্যাবিউজ হয়ে তারা কিন্তু স্ট্রোক নিয়ে ভর্তি হয়, জাস্ট ম্যাটার অফ 20s 30s, এই ধরনের ছেলেপেলেগুলা। সুতরাং তাদের লাইফস্টাইল যদি মডিফিকেশন তারা করতে পারে, তাহলে কিন্তু তারা প্রেশাস লাইফ প্রিজার্ভ করতে পারবে, এবং তারা সমাজে তখন কাজে লাগবে। স্ট্রেস এবং মেন্টাল হেলথের বিষয়টাকে একটু এনকারেজ করতেন, কিভাবে আসলে এটা মেনটেন করতে পারে? স্ট্রেস রিলিভ হওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইফকে আসলে প্ল্যান করতে হবে। এখন স্ট্রেসটা কিন্তু অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি ছেলেপেলের মধ্যে আমরা আসলে যেগুলো খুব বেশি দরকার নেই। এখন আপনি দেখেন আমাদের লাইফস্টাইল কত চেঞ্জ হয়ে গেছে, বই পড়ার অভ্যাস চলে গেছে আমাদের, সুকুমার বৃত্তি চর্চা এখন একেবারেই চলে গেছে। এই যে গান বাজনা করা, নাটক করা, আমাদের মধ্যে যেটা স্কুল কলেজে আগে যেটা ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান করা, কালচারাল অনুষ্ঠান করা, সেটা কিন্তু আমাদের মেন্টাল ব্যাকগ্রাউন্ড, মেন্টাল হেলথকে অনেক বেশি ইমপ্রুভ করতো। সে কিন্তু তখন কিন্তু আমাদের অটোমেটিক আমাদের স্ট্রেস রিলিভ হতো, আমরা ওগুলি দিয়ে আমাদের রিক্রিয়েশনাল কাজটা হতো, পাশাপাশি আমরা পড়াশোনা করতে পারতাম। ফলে দেখা যায় তাদের কিন্তু খুব এই ধরনের স্ট্রেস অটোমেটিকই রিলিভড হতো। স্পেশাল কেস আছে স্ট্রেস রিলিভ, হয়তো অনেকের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হতাশাবোধ কাজ করে। এখনও আমরা সেই ধরনের বেকারত্বের হার অনেক বেশি, এখনও ছেলেপেলেদের আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি, যারা এখনও অনেকে আছে ডিগ্রি করে বসে আছে, তাদের কাজে লাগাতে পারেনি। এই ধরনের প্রবলেম তো আমাদের আছেই, একটা গরিব দেশে এই লোড থাকবেই। কিন্তু আপনি একটা ছেলে মাস্টার্স পাস করে বসে আছে, সে বসে না থেকে আমরা যদি তাকে আসলে বৃত্তিমূলক কাজে তাকে যদি সে ট্রেন্ড আপ করে তাকে বৃত্তিমূলক কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু দেশের উপকার হবে, তার নিজের উপকার হবে। সুতরাং আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ হচ্ছে কিন্তু আজকালকার ইয়াং ছেলে পেলে কিন্তু আসলে অনলাইন এই জিনিসটাকে যাতে মানুষ অ্যাড্রেস করেন যে মেন্টাল হেলথটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং সেটার বিষয়ে মেন্টাল হেলথটা খুব ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম এবং মেজর ডক্টর খোরশেদ সামাদ। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আমরা সবসময় আসলে খুব সিম্পল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যেটা সাধারণ মানুষ হিসেবে আমরা নিজেরা মেনটেন করে আমাদের হেলথটাকে ভালো রাখতে পারি। স্পেশালি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এর মধ্যে গরমের বিষয়টা তো অবশ্যই এসেছে। সো একটু চেষ্টা করবেন সরাসরি হিট থেকে প্রোটেক্টেড থাকতে এবং নিজের হাইড্রেশনটাকে মেনটেন করতে, এবং ইনফেকশাস ডিজিজ যেহেতু অনেক বেশি এখন আশেপাশে, একটু আইসোলেশনটা মেনটেন করা এবং আমাদের যে বেসিক যে হেলথ এটিকেটগুলো আছে সেগুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে।